আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা পেপটাইড থেকে কিভাবে আমরা এক্সট্রাকশন গুলা বের করব ইন্টিজার ম্যাথের সিকোয়েন্সিং দেখে। যেমন আমরা এটা বের করলাম, এটা স্পেকট্রাম। এটা সহজ ছিল যে একটা পেপটাইড থেকে স্পেকট্রামটা বের করা। এটা আমরা দেখছিলাম যে এটা হার্ড হবে। এগুলো জন্য কিছু অ্যালগরিদম আছে যেগুলোকে আমরা কি বলবো, সাইক্লোপেপটাইড সিকোয়েন্সিং প্রবলেম, বা আমরা দেখবো যে কয়েকটা অ্যালগরিদম দেখবো যে কিভাবে কাজটা করতে পারে। তো আমাদের এখন কি থাকবে, এখন স্পেকট্রামটা থাকবে। এর থেকে আমি কি করবো, এখন পেপটাইডটা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা ব্রুট ফোর্স, মানে একদম নরমাল আমরা বেসিক্যালি যে অ্যালগরিদম গুলোর জন্য আমরা ইউজ করি, ব্রুট ফোর্স অ্যালগরিদম ইউজ করি। কিরকম, আমরা যেরকম আমরা আমাদের যে অ্যালগরিদম যে টাইরোসিডিন বি1 আছে, সেটার জন্য আমরা কত পেয়েছিলাম, ওটা হাইয়েস্ট যে ম্যাচটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1322। তো আমরা ধরে নেই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে। আমার যেহেতু এখন পুরো এন্টায়ার স্পেকট্রামটা জানা আছে, তাহলে আমি জানি যে সবার শেষে যেটা আছে স্পেকট্রামের, সেটা হচ্ছে যে টোটাল অ্যাকচুয়াল পেপটাইডের ম্যাচটা, ইন্টিজার ভ্যালুটা ম্যাচ যেটা আছে। তো আমি এখন কি করব, এখন পৃথিবীর সম্ভাব্য যতগুলো আমি পেপটাইড জেনারেট করতে পারি, যেগুলা সবগুলা পেপটাইড জেনারেট করার চেষ্টা করব, যেগুলার ম্যাচ হবে 1322। ওইটা করার পরে যতগুলো আমি পেলাম, যতগুলার ম্যাচ হবে 1322, সেগুলার থিওরিটিক্যাল স্পেকট্রাম গুলা বের করব, এবং এটা আমার অ্যাকচুয়াল যে স্পেকট্রামটা আছে সেটার সাথে ম্যাচ করে দেখব। ঠিক আছে, আমরা তো বলছি স্পেকট্রাম থেকে পেপটাইডটা বের করব, তাহলে আমার অবশ্যই স্পেকট্রামটা দেওয়া আছে। তো আমি যতগুলার ম্যাচ 1322 হয়েছে, সেগুলো থিওরিটিক্যাল স্পেকট্রাম বের করব, এবং প্রত্যেকটাকে এই স্পেকট্রাম আমার দেওয়া স্পেকট্রামের সাথে ম্যাচ করে দেখব। যেটাই ফুললি ম্যাচ করবে সেটা হচ্ছে যে আমার ভ্যালিড পেপটাইডটা, বা সেটা হচ্ছে যে আমার স্পেকট্রামের পেপটাইডটা। তো এখন এটাতে প্রবলেম কোথায় আছে, একটা প্রবলেম হচ্ছে যে এখন আমাকে জানতে হবে এটা কতটুকু সময় নেবে। তার জন্য আমাকে জানতে হবে যে এটা কতগুলো পেপটাইড জেনারেট করতে পারে। ঠিক আছে, তো এক্স্যাক্টলি শুধু আমরা যদি যদি শুধু বলি এটা 1322 ম্যাচের যেটা আছে, শুধু সেটার জন্য যদি আমি পেপটাইড জেনারেট করতে যাই, ঠিক আছে, আমরা একটু ভালো করে দেখি। এখানে এই যে যে ডাটাটা দেওয়া আছে, গ্রাফটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে ম্যাচের সাপেক্ষে আমার কতগুলো পেপটাইড আছে, কম্বিনেশন কতগুলো পেপটাইড হতে পারে। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে এখানে 1322 এখানে পড়ে, যার জন্য দেখতে পারি আনুমানিক আমি বলতে পারি যে 100 ট্রিলিয়নটা পেপটাইডের কম্বিনেশন আমি পেতে পারি। 100 ট্রিলিয়নটা, ঠিক আছে, মানে 10 টু দি পাওয়ার 14 টা। যা আমার প্রত্যেকটার জন্য আবার কি করতে হবে, আমরা জানি যে প্রত্যেকটাকে কি করবো, আমার স্পেকট্রামের সাথে ম্যাচ করবো, তারপর কি আমি বুঝতে পারবো। তাহলে এটা আমার অনেক টাইম কনজিউমিং। ঠিক আছে, এবং এতগুলো জেনারেট করতে তো আমার অনেকগুলো সময় চলে যাবে। ঠিক আছে, তো এখন কি করতে পারি, আমরা ব্রুট ফোর্স এর এটাই হচ্ছে যে সবচেয়ে খারাপ জিনিস, যে ব্রুট ফোর্স পুরোটা জেনারেট করে। যেমন দেখেন এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এটা 480 484, এবং এটা যেটা আছে সেটা 484। যেমন এখন এটার স্পেকট্রামটা দেওয়া থাকে, তো কিন্তু এই দুইটাকেই দেখাবে। কারণ কি, প্রথমত আমি শুধু এটা থেকে আমি কি করতেছি, অ্যাকচুয়াল পেপটাইডটা বের করতেছি, কিন্তু ওদের স্পেকট্রামটা পুরোটাই ভিন্ন। ঠিক আছে, তো আমি এটা পরে বুঝতে পারবো যে স্পেকট্রামটা পুরোটা ভিন্ন। এখন আমি চাচ্ছি আমি কোন একটা অ্যালগরিদম, এখন তাইলে ব্রুট ফোর্স দিয়ে আমার কাজ হচ্ছে না, তাহলে আমি একটা এমন অ্যালগরিদম জেনারেট করতে চেষ্টা করতেছি যে আমি ছোট থেকে ছোট পেপটাইড যখন বানাবো, তখন থেকে আমি ওকে চেক করা শুরু করব যে এটা অ্যাকচুয়ালি আমার যে ক্যান্ডিডেট স্পেকট্রামটা আছে, বা আমার ক্যান্ডিডেট যেই রেজাল্টটা আছে, রেজাল্টের কাছাকাছি যাচ্ছে নাকি, বা আমার ক্যান্ডিডেট যে পেপটাইডটা আছে সেটার কাছাকাছি যাচ্ছে নাকি। যদি না যায় তাহলে আমি এটাকে আউট করে দিব, আর যদি যায় তাহলে তখন আমি কি করবো, ওইটাকে কনসিডার করবো, এবং এটা থেকে আমি পরবর্তী স্টেপে আগাবো। ঠিক আছে, এভাবে করে কি করতে পারি, আমরা আমাদের টাইম কনজিউমটা কমাইতে পারি, এবং আমার পেপটাইডের সংখ্যাটাও কমানো যায়। তো এটা আমরা কি করবো, সাইক্লোপেপটাইড সিকোয়েন্সিং উইথ ব্রাঞ্চ এন্ড বাউন্ড। ঠিক আছে, কিভাবে, একই কথা আমি এখন যেটা বললাম, যেমন পেপটাইড গুলো দেখবো সবগুলো, সব দিক দিয়ে আমি সবগুলো পেপটাইডকে কি করবো, বাড়ানো শুরু করবো। স্মল 1 মার্ক থেকে শুরু করে আমার যত মারে যাওয়া দরকার, এন্ড 2 মার্ক 3 মার্কও যাবো, এবং দেখবো যে এগুলোর জন্য আমার যে স্পেকট্রামটা দেওয়া আছে, স্পেকট্রামের সাথে কোনো সম্পর্ক আছে কি নাই। যদি না থাকে তাহলে আমি এগুলো কি করে দেবো, বাদ দিয়ে দেবো। যেমন দেখেন এখানে ব্রাঞ্চ যেটা আছে সেটা বাদ দিয়ে দিয়েছে, এবং আমার এখানে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডিডেট গুলো আছে যে ক্যান্ডিডেট সলিউশন। ঠিক আছে, তো আমরা এরকম ব্রাঞ্চ এন্ড বাউন্ডারি অ্যালগরিদম ইউজ করে আমরা কাজ করব। যেমন দেখেন এখন যে আমরা স্পেকট্রামটা দেখলাম, আমার যে স্পেকট্রামটা দেওয়া আছে, তাহলে এখন দেখি আমার এই স্পেকট্রাম যেগুলো আছে সেগুলোর ভিতরে আমার কয়টা অ্যামিনো অ্যাসিড এই স্পেকট্রামের ভিতরে আছে, কয়টা অ্যামিনো অ্যাসিডের মাস আমার স্পেকট্রামের ভিতরে আছে। তো আমরা জানি যে এগুলো হচ্ছে টোটাল আমার 20টা, যার ভিতরে ইন্টিজার মাস যদি হিসাব করি তাহলে 18টা হয়। ঠিক আছে, কারণ এখানে আইএল এবং কে কিউ দুটোই সেম মাস দেখায়। তো দেখতেছি যে এই যদি আমরা একটু খেয়াল করি, তাহলে খেয়াল করে দেখবো যে আমরা এই চারটাই কিন্তু আমরা এখানে
পাচ্ছি, তাহলে এখন আমাকে 18টা হিসেব করতে আর হচ্ছে না, আমি এখন 4টা নিয়ে কাজ করলে হবে। কেন? আমি দেখতেছি যে এই যেহেতু এইগুলোই স্পেকট্রামে আছে, ইট মিনস অবশ্যই এই স্পেকট্রামটা যেই পেপটাইডের যে পেপটাইডের সেই পেপটাইডটা অবশ্যই এইগুলা নিয়েই গঠিত হতে পারে, ঠিক আছে? সো অবশ্যই এগুলো নিয়ে গঠিত, তার জন্য আমরা কি করতে পারি, তাহলে আমরা শুধু এই 1 মারের জন্য শুধু এইগুলো নিলে হবে। তাহলে আমি দেখছি যে 1 মার পেপটাইড যেগুলো হবে, ঠিক আছে, আমার 1 লেন্থের যে পেপটাইড গুলো হবে সেগুলোতে অবশ্যই শুধু এই 4টা জিনিসই থাকতে পারে। সো এখন কি করবো, আমি এই 1 মানগুলোকে 2 মারে কনভার্ট করব কিভাবে? পসিবল যতগুলো আমার 18, আমি এদের সাথে কি করবো, 18টা যে পসিবল ডাটাগুলো ছিল, 18 অ্যামিনো অ্যাসিড সবগুলোকে কি করবো, আমি বসাবো। যেমন আমি পি বি টি এর সাথে প্রথমে এ বসাচ্ছি, তারপর সি বসাচ্ছি, এইভাবে করে ডি বসাচ্ছি, সবগুলো বসালাম। তাহলে এরকম করে আমি অনেকগুলো পাবো। যদি আমরা ভালো করে খেয়াল করি 4 15 4 18 কত হয়, আমরা যদি হিসেব করি 200 সরি 300টার মতো হয় আনুমানিক। তো অনেকগুলো হয়ে যায়। আমরা যদি হিসেব করি এগুলো 72টা হয়ে যায় আমার, তাহলে দেখা যাচ্ছে আমার কি হচ্ছে 72টা হয়ে গেছে। সো এখন আমার কি করতে হবে, আমি ট্রিম করব, মানে কি এখন আবার আমি আবার যাচাই করব যে এগুলোর ভিতরে কোনগুলো স্পেকট্রামের ভিতরে আছে। সো আমরা একটু দেখি, এখানে তাহলে আমরা দেখব যে কনসিস্টেন্ট আর হচ্ছে ইনকনসিস্টেন্ট। দেখব পিবি কি কনসিস্টেন্ট নাকি এরকম। আমরা দেখি পি আর বি কিন্তু দুটোই আলাদা করে আমার এখানে ভ্যালুটা আছে, এবং এই যে যোগফলটা মানে আমি ওদের থেকে যে 2 মার্কটা বের করব সেটারও ম্যাচটা এখানে দেওয়া আছে। ইট মিন্স এটা হচ্ছে কনসিস্টেন্ট, মানে কি এই পেপটাইড আমি যে 2 মার্ক যে পেপটাইড জেনারেট করছি সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট রেজাল্ট হতে পারে। তাই কিভাবে এখন সিডি ইনকনসিস্টেন্ট স্পেকট্রাম কেন? কারণ কি আমার এখানে সি আছে বাট ডি নাই, এবং এদের থেকে যে টুমার বের হয় সেটাও এখানে নেই। তো দেখা যাচ্ছে যে আমার যে ক্যান্ডিডেট স্পেকট্রামটা আছে সেটা কিন্তু সিডি কিন্তু আমার ইনকনসিস্টেন্ট, আর পিবি হচ্ছে আমার কনসিস্টেন্ট। তো এভাবে করে আমি কি করতে পারি, তাহলে আমি টুমার পেলাম যে টুমার এই কয়টাই হয়, তারপরে এই টুমারকে আবার এক্সপ্যান্ড করে 3 মার্ক করলাম এবং ট্রিম করলাম, তখন পেলাম এগুলা। এভাবে করে আমি প্রত্যেকবার যখন বের করছি তখন আমি দেখতেছি যে আমার যে একদম অ্যাকচুয়াল যে ইয়াটা আছে ম্যাচটা আছে সেটা সেম হচ্ছে নাকি, সেটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এখন দেখি প্রত্যেকবার আমি যখন জেনারেট করতে তখন দেখতেছি যে আমার অ্যাকচুয়াল যে সবার লাস্টে আছে সেটা কি হবে, আমার প্যাটার্নের টোটাল ম্যাচটা। সো যেটাকে আমরা প্যারেন্ট ম্যাচটা বলবো। তো এক্সপ্যান্ড করলাম, ট্রিম করলাম, এরপর দেখুন সবার শেষে এখানে যদি সবার হচ্ছে এগুলো হচ্ছে যে কি আমার প্যারেন্ট ম্যাচের সমান হয়ে গেছে, ঠিক আছে? এবং আমরা যদি ভালো করে খেয়াল করি এটা একটা পেপটাইডকে দেখাচ্ছে, কারণ আমরা বলছি এগুলো সাইক্লোপেপটাইড, ঠিক আছে? দেখেন আমরা যদি ভালো করে খেয়াল করি প্রত্যেকটা এখানে 10টা পেপটাইড আছে, বাট 10টা পেপটাইডই একটাকে দেখাচ্ছে, কারণ কি এগুলো সাইক্লোপেপটাইড, একটা ওয়ান সাইক্লিক পেপটাইড দেখাচ্ছে এখানে। যেমন আপনি যদি ভালো করে দেখেন পি বি সি টি, এখানে দেখবেন যে পি বি সি পি টি এখানে আছে, পি বি সি পি টি আছে, ঠিক আছে? তারপর পি বি পি পি টি পি সি বি সি পি টি পি সি বি, দেখছেন উল্টা করে দেখলেও আপনি এখানে পাচ্ছেন। তো এইভাবে করে আমরা দেখতে পারতেছি যে অনেকগুলোই আমার কি হতে পারে, র্যাপটার এখানে হতে পারে। এবং এখানে তাহলে টোটাল 10টা কিভাবে হয়েছে আপনি যদি সাইক্লিক ভাবে চিন্তা করেন, আমি যদি ক্লকওয়াইজ চিন্তা করি, ক্লকওয়াইজ আপনার 5টা পজিশন পান, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখান থেকে ক্লকওয়াইজে 5টা পান। আবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি হিসাব করেন আবার যদি 5টা পজিশন দেখেন তাহলে 5টা পান, তার জন্য 10টা। দেখা যাচ্ছে যে এই সাইক্লিক পেপটাইডের আমি কি পাইতেছি টোটাল 10টা কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন পাচ্ছি কয়টা, 10টা। এই সাইক্লিক পেপটাইড যেটা আছে সেটা লিনিয়ার কম্বিনেশন হচ্ছে যে লিনিয়ার পেপটাইড যেটা পাইতেছি 10টা পাচ্ছি। তো দেখা যাচ্ছে এই 10টা কিন্তু আমার একটাই আনসার দিছে। এটা অনেক ভালো কাজ করে। তো অ্যালগরিদমটা দেখি আমরা। তো অ্যালগরিদমটা এখন আমরা একটু সারসংক্ষেপটা দেখে নিই যে কি বলছে। যে আমি কি করব, প্রথমে সকল অ্যামিনো অ্যাসিডের ম্যাচ গুলো বের করব, যেগুলো হচ্ছে আমার স্পেকট্রামে আছে সেগুলো আমি কি করব, লিস্টে অ্যাড করব। লিস্ট একটা অ্যারে থাকবে সেটা অ্যাড করলাম, এবং কি করলাম ওই লিস্টকে আমি এক্সপান্ড করলাম কিভাবে, ওই 18টা ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড দিয়ে আমি এন এন মার্ক যদি থাকে তাহলে তার থেকে এন প্লাস 1 মার্ক করলাম, মানে এক লেন্থ হলে 2 লেন্থ করব, 2 লেন্থ হলে 3 লেন্থ করব, এরকম করে বাড়ানো থাকবে। ট্রিম কিভাবে করবো, ইনকনসিস্টেন্ট যেগুলো থাকবে সেগুলো লিস্ট থেকে বাদ দেওয়া শুরু করবো। এইভাবে কি করবো, তারপর রিটার্ন করবো এনি পেপটাইড যেটা হচ্ছে যে থিওরিটিক্যাল স্পেকট্রামের সাথে ম্যাচ করে যায়। তো ওখান থেকে আমি দেখবো যে কোন পেপটাইড যদি কি করে থিওরিটিক্যাল স্পেকট্রামের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে ওইটাও কি হবে, আমার পেপটাইডটা রিটার্ন হবে, লিস্ট থেকে রিটার্ন হবে। এরকম করে আমি কি করতে থাকবো, আমি 2 থেকে 4 স্টেপ কি করতে থাকবো এবং অবশ্যই আমার লিস্ট কি করবো, এমটি, যতক্ষণ না এমটি থাকে, ঠিক আছে? আমরা এখানে প্রত্যেকবার একই কাজ করে দেখেন, আমরা এখানে ট্রিম করতেছি আর যে প্যাকেট কি আমি কি করতেছি রিটার্ন করতেছি সেটাও কি আমার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে?
সো যদি এরকম করে করতে থাকি তাহলে দেখবেন যে সব আছে যে কি হবে, আমার লিস্ট এমটি হয়ে যায়। ঠিক আছে, যখন আমার এমটি হয়ে যাবে আমার অ্যালগরিদম অফ হয়ে যাবে। তো এখন জিনিসটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে এটা ভালো কাজ করে, বাট যদি আমার স্পেকট্রামটা এররের সাথে থাকে, আমরা এতক্ষণ যা করলাম তা হচ্ছে থিওরিটিক্যাল স্পেকট্রাম, মানে কি আমি কোনো পেপটাইড থেকে বের করছি, স্পেকট্রামে কোনো ভুল নেই, অ্যাকচুয়াল যে আমার স্পেকট্রাম, আমার যে পেপটাইড ছিল তার থিওরিটিক্যাল স্পেকট্রামটা বের করলাম। কিন্তু আমার স্পেকট্রা যখন বের করতেছিলাম তখন হয়তো কোনো ভুলের কারণে, ভুল বলছে তো আমার কি হতে পারে, এরর কিছু অ্যাড হতে পারে, মানে কি আমার এক্সট্রা কোনো ইন্টিজার ম্যাথও অ্যাড হতে পারে। তখন কি এই অ্যালগরিদমটা কাজ করবে? তখন এই অ্যালগরিদমটার জন্য একটু সমস্যা হয়ে যায়। যেমন কি এক্সপেরিমেন্টাল এক্সপেক্টর যেটা আছে সেটা আমরা একটু দেখি। এক্সপেরিমেন্টাল এক্সপেক্টর বলতে, স্পেকট্রাম বলতে আমরা এক্সপেরিমেন্টের জন্য যেটা ইউজ করি সেটা, আমরা তো থিওরিটিক্যাল, ঠিক আছে, কিন্তু এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে সবসময় একুরেট ভ্যালু আসে না। আপনারা যদি ভালো করে দেখেন উপরে থিওরিটিক্যালটা দেওয়া আছে আর নিচে এক্সপেরিমেন্টালটা দেওয়া আছে, দেখেন এক্সট্রা কিছু অ্যাড হয়েছে, আবার দেখেন যে আবার যেগুলো দরকার ছিল সেগুলো কিন্তু কোনো কিছু বাদ পড়ে গেছে, যেমন এখানে এটা এক্সট্রা অ্যাড হয়েছে, এটা এক্সট্রা অ্যাড হয়েছে, আবার এখানে অনেক কিছু বাদ পড়ে গেছে। ঠিক আছে, তো আমরা দেখি মিসিং মেসেজ বলতে যেগুলো মিস, ঠিক আছে, যেমন কি ফলস মেসেজ, সরি ফলস মেসেজ বলতে যেগুলো ফলস মানে যেটা ছিল না কিন্তু এটা অ্যাড হয়েছে, আর এটা মিসিং মেসেজ এগুলো কি যেগুলো থাকার কথা ছিল সেগুলো নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে যে এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে এটা সমস্যা, যে অনেকগুলো ফলস কতগুলো ভ্যালু অ্যাড করে, আবার যেগুলো দরকার ছিল সেগুলো থাকে না। তো এখানের জন্য একটা স্কোরিং করা হয়, আমরা যে নিউ অ্যালগরিদম করব, নিউ অ্যালগরিদমের জন্য দেখা যাচ্ছে আমার যে পুরাতন যে অ্যালগরিদমটা ছিল সেটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল এক্সপেক্টরতে কাজ করে না। ঠিক আছে, বা ভুল উত্তর ভুল আমার কি দিবে, ডিসিশন দিবে। তো তার জন্য আমার এটার জন্য নতুন অ্যালগরিদম করতে হচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে, একটা জিনিস শিখতে হবে যে আমার যে এক্সপেরিমেন্টাল এক্সপেক্টর আছে সেটা কতটুকু রাইট সেটা আমাকে একটু ধারণা নিতে হবে। তার জন্য আমরা কি করবো, স্কোরিং ইউজ করব। স্কোরিং বলতে যে কয়টা এক্সপেরিমেন্টাল এক্সপেক্টর সাথে থিওরিটিক্যাল এক্সপেক্টরটা মিলে যাবে, এক্সপেরিমেন্টাল এক্সপেক্টর সাথে থিওরিটিক্যাল এক্সপেক্টরটা মিলে যাবে, সেই কয়টাই হচ্ছে যে ওর ভ্যালু। যেমন এখানে দেখেন NQEL এর সাথে এক্সপেরিমেন্টাল এক্সপেক্ট্রামের ভ্যালু হচ্ছে 11, কারণ কি টোটাল 11টা ওর মিলছে। ফলস আর মিসিং ভ্যালুগুলো বাদ দিলে যা থাকবে তাই, মানে এদের সাথে যে কয়টা ভ্যালু মিলবে সেটা হচ্ছে যে ওই এক্সপেরিমেন্টাল এক্সপেক্টর স্কোর, যার স্কোর যত বেশি হবে আমরা বলতে পারবো যে এক্সপেরিমেন্টাল এক্সপেক্টর স্কোর যার যত বেশি হবে আমরা বলতে পারবো সেটা ততই অ্যাকুরেট। আমরা মোটিভের ক্ষেত্রে যেরকম বলছিলাম যে যার স্কোর যত কম হয়, এখানে হচ্ছে উল্টোটা, যার স্কোর যত বেশি হবে সেটাই তত থিওরিটিক্যালে অ্যাকুরেট, কাছাকাছি যেতে থাকবে। এবং আমরা আরেকটা অপশন নিব, সেটা হচ্ছে যে আমরা সবসময় ট্রাই করব, আমরা সবগুলোকে চেষ্টা করবো না, আমরা যে কয়টা ডাটা পাবো সবগুলোকে নিয়ে কাজ করবো না, আমরা কি করে দিব, কাট করে দিব। যেমন আমরা ট্রেন করছিলাম একটু আগে, কিন্তু এখানে এখানে কাটটা হবে যে অন্যরকম, যে আমরা টপ এন্ডটা ডাটা নিয়ে কাজ করব। যেমন দেখেন এখানে গালফ টুর্নামেন্ট একটা ডাটা দেখা যায়, গালফ টুর্নামেন্টও বলা, গালফ টুর্নামেন্ট যেভাবে কাজ করে যার স্কোর যত কম হবে সে তত উপরে লেখা থাকবে, স্কোরটা তত উপরে হবে। সো এখানে ধরুন টপ 3 বললাম আমি, ঠিক আছে, মানে টপ 3 দেরকেই আমি পরবর্তী স্টেজে দিয়ে দিব, নয়তো অন্যদেরকে দিয়ে দিব না। তো টপ 3 হলে এটা, কিন্তু যদি আমার ডাটা সেম থাকে টপ 3 ভিতরে, যদি টাই করা থাকে তাহলে টাইকেও আমি কি করব, নিব। ঠিক আছে, টপ 3 বলতে টপ 3 নিলাম, কিন্তু টাই যাদের হবে যে কয়জন হবে সে কয়জনের আমি ডাটা নিয়ে ফেলবো। ঠিক আছে, তো এখানে এই দুইটা ধারণা নিয়েই আমাদের পরবর্তী লিডার বোর্ড সাইক্লোপেপটাইড সিকোয়েন্সিংটা আছে। এটা কিভাবে কাজ করে? ফার্স্ট অফ অল যে লিডার বোর্ড থাকবে, একটা হচ্ছে যে লিডার বোর্ড থাকবে অ্যারে, আর হচ্ছে যে লিডার পেপটাইড। লিডার পেপটাইডে আমরা আনসারটা রাখবো, আর লিডার বোর্ডে রাখবো অন্যান্য সকল ক্যান্ডিডেট পেপটাইডকে, যেটা আমার মনে হবে যে এটা থেকে আমরা আনসার পেতে পারি। তো ফার্স্ট অফ অল আমি জিরো পেপটাইড মানে জিরো লেন্থের পেপটাইড আমি লিডার বোর্ডে অ্যাড করলাম, এবং আমি লিডার পেপটাইডও অ্যাড করলাম। তবে এটাকে এক্সটেন্ড করলাম 18টা অ্যামিনো অ্যাসিড। আমি লিডার বোর্ডে কি করলাম, ওয়ান লেন্থের 18টা অ্যামিনো অ্যাসিড অ্যাড করলাম। তারপর কাট করব, স্কোরিং করব। আমি আমার স্কোরিংটা কিভাবে করব, আমার যে অ্যাকচুয়াল যে আমার যে পেপার দেওয়া আছে, এক্সপেরিমেন্টাল পেপার যেটা দেওয়া আছে, বা আমার যে সরি স্পেকট্রামটা দেওয়া আছে তার সাথে আমি কি করব, স্কোরিং করব। ঠিক আছে, স্কোরিং করার পর স্কোরিং এর উপর বেস করে আমি টপ এন্ডটা ডাটা রাখবো। ঠিক আছে, উইথ টাইস। ঠিক আছে, আমার টপ এন্ডটা ধরুন আমি বলে দিলাম যে আমি স্কোরিং করার পর দেখলাম যে টোটাল আমার আছে যে 100টা পেপটাইড, তার ভিতরে স্কোরিং করার পর দেখলাম এবং বললাম যে আমার টোটাল টপ 10টা বা টপ 20টা বা টপ 30টা আমি রাখবো। তো এনেবলে তখন কত হবে, 30 হলে তাহলে আমি কি করবো, লিডার বোর্ডে ওখান থেকে শুধু প্রথম 30টা বা আমার এনেবলে যত হবে তত টাই সহ, যেটা আমার দেখা যাচ্ছে যে লাস্টেরটা
ট্রাই করছি পরবর্তী দুটোর সাথে, তাহলে আমি 32টাও রাখতে পারি। সেভাবে করে আমি স্কোরিং যখন করব, স্কোরিং করার পর আমি ওগুলাকে স্কোর করার পর ওর উপর বেস করে টপ এন্ডটা উইথ টাইস কাট করে রেখে দিব। তাহলে আমি এর উপর কি করব, লিডার পেপারকে আপডেট করব কিভাবে, হাই স্কোর যার আছে আমার লিডার বোর্ডে, যার হাই স্কোর থাকবে তাকে কি করব আমি ওইখানে দিব, কিন্তু অবশ্যই আমার কি দেখতে হবে যে যার মাস কি হবে আমার প্যারেন্ট মাসের সমান। এখানে প্যারেন্ট মাস বলতে আমার স্পেকট্রামের সর্বশেষে যে মাসটা থাকবে সেটা, ঠিক আছে। সর্বশেষে আমার মাস যেটা থাকে সেটা আমরা জানি কি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্যাপটেটের টোটাল মাসটা দেওয়া থাকে, তাই ওটাকে আমরা কি বলতেছি, প্যারেন্ট মাস বলতেছি। আমি লিডার প্যাপটেটকে কিভাবে আপডেট করব, লিডার প্যাপটেটে আপডেটটা করা হবে যে যদি আমি লিডার প্যাপটেটে যেটা সবচেয়ে হাই স্কোর হবে সেটার মাস যদি প্যারেন্ট মাসের সমান হয়, তাহলে তখন আমি কি করবো, লিডার প্যাপটেটকে আপডেট করব এবং এলিমিনেট করব সকল প্যাপটেটকে। লিডার বোর্ডের ভিতরে যতগুলা এলিমিনেট প্যাপটেট থাকবে যাদের মাস প্যারেন্ট মাস থেকে বড়, তাদেরকে কি করে দিব আমি, তাদেরকে আমি এলিমিনেট করে দিব। এবং এটা দেখা গেছে যে এই স্টেপগুলো যদি আমরা করতে থাকি, রেগুলার যদি করতে থাকি, তাহলে অবশ্যই লিডার বোর্ড একবার না একবার এমটি হবেই। তো আমি 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত এই স্টেপগুলো করতে থাকবো যতক্ষণ না আমার লিডার বোর্ড এমটি হচ্ছে। তো লিডার বোর্ড এমটি হয়ে গেলে আমি রিটার্ন কি করে দিব, লিডার প্যাপটেট। ঠিক আছে, লিডার প্যাপটেট কিন্তু একটা স্ট্রিং বলা যায়। ঠিক আছে, লিডার বোর্ড হচ্ছে একটা অ্যারে আর লিডার প্যাপটেট হচ্ছে একটা স্ট্রিং। এটা শুধু একটা আমার প্যাপটেট রাখতেছে আর লিডার বোর্ড হচ্ছে আমার লিডার প্যাপটেটের অ্যারে রাখতেছে। তো এইভাবে করে আমাদের লিডার বোর্ড সাইক্লোপ্যাপটাইড সিকোয়েন্সিংটা কাজ করে থাকে। ঠিক আছে, তো এখন দেখি আমরা একটু দেখি হিউরিস্টিক বলতে এখানে কি বোঝাচ্ছে, যে যে মেথডটা আছে এটা হচ্ছে হিউরিস্টিক। কেন, কারণ কি আমরা একটু ভালো করে খেয়াল করি, এই লিডার বোর্ডটা সবসময় হাই স্কোরের উপর বেস করে কাজ করতেছে। সবসময় কি করে, হাই স্কোরের উপর বেস করে কাজ করতেছে। তো এরকমও হইতে পারতো যে আমার বর্তমান বা আমার কোন একটা স্টেপে লো একটা স্কোরের প্যাপটাইড আছে যেটা পরবর্তীতে আমার রেজাল্ট দিতে পারতো। ঠিক আছে, কিন্তু টপ এনে না থাকার কারণে আমি এটাকে বাদ দিয়ে দিয়েছি। তার জন্য লিডার বোর্ড লিডার বোর্ড যেটা আছে, লিডার বোর্ড সাইক্লোপ্যাপটাইড অ্যালগরিদম যেটা আছে সেটা একটু 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 ইয়া করে, অনেক সময় কার্ড সলিউশন নাও দিতে পারে বা মিস করতে পারে কার্ড সলিউশনটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার কি করে কার্ড সলিউশনটা দিয়ে থাকে। তবে এখানে একটা एग्जांपल দেখে, স্পেকট্রাম উইথ এই আন্ডারস্কোর 10 বলতে 10% কল মিসিং, কল বা মিসিং মেসেজ আছে। ঠিক আছে, স্পেকট্রামটাতে কি আছে, 10 বা 10% কল বা মিসিং মেসেজ আছে। যেমন কি এখানে দেখা যাচ্ছে ফলস হচ্ছে যে এগুলো, আর মিসিং হচ্ছে যে এগুলো। তো মিসিং গুলো বাদ দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে যে ফলস, এগুলো ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তো আপডেট না, এগুলো হচ্ছে যে এরর আছে আমার ডাটাগুলো। তো এর জন্য যখন আমি লিডার বোর্ড অ্যালগরিদমটা ইউজ করতেছি, তখন আমার অ্যাকচুয়াল আমার যে টাইরাসিডিন B1 ছিল সেটার জন্য আমার অ্যাকচুয়াল ডাটাটা আউটপুট বের করে দিয়েছে। ঠিক আছে, বাট যদি 25% হয়, ইট মিনস এখন আমার ফলস আর মিসিং এর পরিমাণ হচ্ছে যে 25%। এটা হচ্ছে যে ফলস এর পরিমাণটা আর এটা মিসিং এর গুলো। তো আমার এখন আমি যদি এটার উপর আপডেট করি, দেখা যাচ্ছে আমার টাইরাসিডিন B1 যেটা ছিল সেটা আর এখন লিডার বোর্ডের জন্য আমার কি করতেছে না, লিডার বোর্ড অ্যালগরিদম ইউজ করার কারণে এখন আর আমার আনসারটা একুরেট দিতেছে না, কারণ আমার ফলস এর পরিমাণ বেশি বেড়ে যাওয়ার কারণে আমার এখানে ও কি করতে পারতেছে না, অ্যাকচুয়াল আনসারটা দিতে পারতেছে না। তো এখন দেখি এই সমস্যাটার সমাধান কিভাবে করতে পারি। তো আমরা এর আগে কি দেখলাম, যে আমরা তিনটা অ্যালগরিদম দেখে আসছি। ঠিক আছে, তো একটা অ্যালগরিদম দেখছি যে ব্রুট ফোর্স, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজই করা হয় না। এরপরটা হচ্ছে যে আমরা দেখলাম যে লিস্ট ইউজ করে, ঠিক আছে, আমরা ব্রাঞ্চ এন্ড বাউন্ড ইউজ করছি, কিন্তু এই দুইটা এই ব্রাঞ্চ এন্ড বাউন্ড পারফেক্ট আনসার দেয় একমাত্র আমার যদি স্পেকট্রামটা কি থাকে, থিওরিটিক্যাল স্পেকট্রাম থাকে। কিন্তু যদি এর ভিতরে এরর আসি পড়ে তখন আর এটা একুরেট আনসারটা দেয় না। তখন আমরা কি করছি, লিডার বোর্ড অ্যালগরিদমটা ইউজ করছি, লিডার বোর্ড সাইক্লোপ্যাপটাইড সিকোয়েন্সিংটা অ্যালগরিদমটা ইউজ করছি। বাট দেখা যাচ্ছে ওইখানেও যদি আমার এররের পরিমাণটা বেশি থাকে তখন ও আনসারটা ভালো করে দিতে পারতেছে না। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আছে যে আমার ভালো করে আনসার দিতে পারতেছে না। এখন আমরা একটু দেখবো যে আমরা ওটা কিভাবে সলভ করতে পারি। এর আগে আমরা একটা আরেকটা বিষয় দেখি, যে আমরা ধরছি যে অ্যামিনো অ্যাসিড কয়টা আছে, 20টা আছে, যার ইন্টিজার মাস হচ্ছে যে 18টা, কিন্তু অ্যাকচুয়ালি নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড কতগুলো আছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে যেমন আমরা যদি টাইরাসিডিন বি দেখি, টাইরাসিডিন বি তে অর্থি অর্নিথিন একটা আছে, যেটা হচ্ছে যে নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এটা মানে আমরা যে স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড 20টা অ্যামিনো অ্যাসিড জানি সেটার ভিতরে পড়ে না, সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। তো এর জন্য যারা বায়োইনফরমেটিক্স যারা আছে, বায়োইনফরমেটিক্স
তারা ধরছে যে যদি কোনো ইন্টিজার 57 থেকে 200 এর ভিতরে, ইন্টিজার বলতে মানে আমার যে ম্যাথ গুলো থাকবে স্পেকট্রামের ক্ষেত্রে, যদি 57 থেকে 200 এর ভিতরে হয় তাহলে ওইটাকে আমরা কি ধরে নিব, একটা অ্যামিনো অ্যাসিডের ম্যাথ ধরে নিব। ঠিক আছে, কারণ কি আমরা দেখছি যে 20টা টোটাল 18টা ইন্টিজার ম্যাথ আছে, কিন্তু এগুলা বাদও আমার আরো টোটাল এখানে আনুমানিক 100 প্লাস বলতে আনুমানিক 144টা হবে। আনুমানিক 144টা নন স্ট্যান্ডার্ড সহ 144টা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, একটা ডিএনএ তে বা একটা যে কোনো একটা অ্যামিনো অ্যাসিডের জন্য, আমাদের ডিএনএ গঠন করার জন্য দেখা যাচ্ছে, এবং প্রোটিন অন্যান্য জিনিসের জন্য। তো দেখা যাচ্ছে যে এই 57 থেকে ওরা এই রেঞ্জটা দিয়েছে যে 57 থেকে যদি 200 এর ভিতরে থাকে তাহলে আমরা কি ধরে নিব, ওটাকে একটা অ্যামিনো অ্যাসিড ধরে নিব। তো যদি এইভাবে আমরা যদি এই রেঞ্জটা যদি আবার ইউজ করি, এই রেঞ্জটা যদি ইউজ করা হয়, যেহেতু বায়োইনফরমেশনটা বলছে যে নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিডও আছে, তো তখন দেখা যাচ্ছে যে আমরা শুধু 10% এর জন্য, এর আগে লিডার বোর্ড যে অ্যালগরিদমটা ইউজ করছি, এখন যদি 10% এর জন্য যদি লিডার বোর্ড অ্যালগরিদমটা ইউজ করি, তাহলে তখন আর এটা কাজ করছে না। কেন? কারণ কি আমরা কি বলছিলাম, এখন সকল অ্যামিনো অ্যাসিড নেওয়া হয়েছে, আমরা দেখছি যে লিডার বোর্ডে প্রথম লাইনে আমরা কি করি, সকল অ্যামিনো অ্যাসিড নেওয়া হয়। তো নন স্ট্যান্ডার্ড সব সকল অ্যামিনো অ্যাসিড নিলে দেখা যাচ্ছে আমার কি 58 এবং 65 এই দুটো অ্যামিনো অ্যাসিডও এসে পড়তেছে। ঠিক আছে, এই দুটো অ্যামিনো অ্যাসিডও এখানে এসে পড়তেছে। এবং যদিও বা আমরা এখন জানি যে টাইরোসিডিন বি1 এ কোনো নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড নাই, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা যখন আমাকে স্পেকট্রামটা দেওয়া থাকবে তখন তো আমি জানি না এটা কিসের, এবং আমি জানিও না এর ভিতরে নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড আছে কি নাই। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমি এখন জানার কারণে আমি বুঝতে পারছি যে এটা এরর দেখাচ্ছে। তো অবশ্যই আমার কি লাগতেছে, এখন একটা আরেকটা অ্যালগরিদম লাগতেছে যে ওই অ্যালগরিদম আমি কিভাবে কাজ করতে পারি। তো এটাকে আমরা বলবো কনভলিউশনাল অ্যালগরিদম। ঠিক আছে, আমরা এর আগে দেখি আমাদের কি করতে হবে এখন, তাহলে অ্যামিনো অ্যাসিড গুলা যেগুলো আছে, নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড দ্যাট বি নিড টু কনসিডার, তাহলে আমাকে এখন কি করতে হবে, অ্যামিনো অ্যাসিড গুলা রিডিউস করতে হবে, সংখ্যাটা রিডিউস করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। এর আগে আমরা একটু খেয়াল করি, আমরা যে এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে দেখছিলাম যে NQEL এর ক্ষেত্রে আমরা যে স্পেকট্রামটা দেখছি তার ভিতরে এই যে অ্যামিনো অ্যাসিড আছে 129 যেটার ম্যাথ, সেটা কিন্তু এখানে মিসিং। তো আমরা যদি ফার্স্ট অফ অল প্রথমেই যদি আমরা যদি অ্যামিনো অ্যাসিড সার্চ করতে যাই, তাহলে দেখা যাবে কি আমরা ই কে বাদ দিয়ে এটা হিসাব করা শুরু করতে হবে। আমরা দেখছি যে আমরা লিডার বোর্ডে প্রথমে কি করি, অ্যামিনো অ্যাসিড গুলো অ্যাড করি স্পেকট্রাম দেখে। তো প্রথমে কি হচ্ছে, আমার এটা বাদ করে যাচ্ছে। বাট এটা আমরা যদি ভালো করে খেয়াল করি যে QE থেকে যদি Q এর মাসটা বাদ দেয় তাহলে আমরা E এর মাসটা পাচ্ছি। আবার এক্স্যাক্টলি ELN এর থেকে যদি আমি LN টা বাদ দিই তাহলে আমিও E এর মানটা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে ই কিন্তু এখানে লুকায়িত আছে, বাট ওর অ্যাকচুয়াল যে ভরটা আছে মাছটা সেটা না থাকার কারণে আমরা একে এখান থেকে ধরতে পারতেছি না। আর যেহেতু প্রথমবার আমরা বাদ দিয়ে দিয়েছি তার জন্য আমরা পরবর্তীতে আর এটাকে ইউজ করতে পারতেছি না। তো তার জন্য কি করতে পারি, এগুলো দেখেন আরেকটা এক্সাম্পলে দেখেন, এই এক্সাম্পলও এখানে আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে দেখেন এটাকে বলা হয় যে স্পেকট্রাল কনভলিউশন। ঠিক আছে, স্পেকট্রাল কনভলিউশনকে আমরা ইউজ করে পরবর্তী স্টেপে আমরা অ্যালগরিদম গুলা কাজ করবে। স্পেকট্রাল কনভলিউশনে কি হচ্ছে, এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পার্থক্য, পজিটিভ পার্থক্যটা শুধু বের করে রাখতেছি। যেমন দেখেন এখানে যদি আমরা এখন ধরি যে QE আছে, সরি LN, LN যেটা আছে দেখেন, এখন LN থেকে যদি আমরা কি বাদ দিই, এটা বাদ দিই, এটা মাসটা হলো 257। ঠিক আছে, LN থেকে যদি আমি সরি ই যেটা আছে QE, এই তো QE থেকে যদি QE ভ্যালুটা বাদ দেই, QE ভ্যালুটা কোথায় 128, 128 দেখেন। QE ভ্যালুটা থেকে যদি আমি এটা বাদ দেওয়া হয় তাহলে স্টেপ বাই স্টেপ সবগুলো আমি কি পাচ্ছি, এখানে মানগুলা পেয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার 129 আসছে, দেখেন 129 কিউ এবং 257, এখানে হচ্ছে কিউ আর 257, 257 কার বলতে হলো QE। ঠিক আছে, তো দেখেন 257 থেকে যদি আমি কিউটা বাদ দেই তাহলে আমার কি আসতেছে 129 পেয়েছে। একইভাবে দেখেন এখানে এটা হচ্ছে LN, আর এটা কি হবে LNE, LNE হচ্ছে 365, দেখেন 365 হচ্ছে যে LNE। তো LNE থেকে আমি যদি LN টা বাদ দিই তাহলে 129 পাচ্ছি। তো দেখা যাচ্ছে এখানে আমি যে রেঞ্জ গুলো পাইছি, এখানে যে কালারফুল করা হয়েছে, তাহলে কালারফুল দিয়ে বুঝতে পারছি যে আমাকে বলছিল কি সরি 57 থেকে 200 এর ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে আমি নিব। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি টোটাল আমার কোনটা পাচ্ছি, কনভলিউশন, স্পেকট্রাল কনভলিউশন থেকে আমি পাইছি কি এই রেঞ্জের ভিতরে আমাকে ডাটাগুলো নিতে হবে। তাহলে এই রেঞ্জের ভিতরে কি হয়, যে পাঁচটা আমরা পাইছি। এবং এই পাঁচটা থেকে যদি আমরা একটু হিসেব করে দেখি, লিডার বোর্ড অ্যালগরিদমটা ইউজ করলে হবে। এখন লিডার বোর্ড অ্যালগরিদমটা ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচটার ভিতরে আমরা চারটা অ্যামিনো অ্যাসিড, যে কোনো চারটা অ্যামিনো অ্যাসিড ইউজ করলে দেখতে পাচ্ছি যে আমরা NQEL টা পেয়ে যাচ্ছি। এখন এটা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে,
সেটা আমরা দেখব। একদম সিম্পল যে বাস এখন এখানে এক্সট্রা কাজটা কি যে স্পেকট্রাল কনভলিউশন ইউজ করব আমরা। আমরা যে কনভলিউশনটা দেওয়া থাকবে তার ভিতরে স্পেকট্রাল কনভলিউশনটা আমরা বের করে নিব। বের করার পর তার ভিতরে মোস্ট এমটা মানে মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট এম মানে কি যারা সবচেয়ে বেশি আছে তার ভিতরে আমার যেগুলো এমিনি আছে এসিড আছে তার ভিতরে আমি সবগুলো নিব না। এখানে অনেক অল্প থাকার কারণে 5টার ভিতরে আমি নিচ্ছি। যেমন দেখেন এখানে আমি টপ 4 নিছিলাম। আগের এক্সাম্পলটাই দেখেন 5টা ছিল 5টার ভিতরে আমি 4টা নিয়ে কাজ করছি। একইভাবে এখানেও টপ আমি কি করব এমটা নিব। এমটা বলতে এখানে এম এর ভ্যালু আমার অ্যাসাইন করে দেওয়া থাকতে পারে বা আপনি ধরে নিতে পারেন যে কোনটা নিতে পারেন। ওই ওই কয়েকটা অ্যামিনো অ্যাসিড নিয়েই আমি এমটা অ্যামিনো অ্যাসিড নিয়ে পরবর্তীতে লিডারবোর্ড সাইক্লোপ্যাপটাইড সিকোয়েন্সের অ্যালগরিদমটা ইউজ করব। ইউজ করলেই আমরা কি করতে পারবো আমরা এর অ্যাকচুয়াল আনসারটা পেয়ে যেতে পারি। যেমন দেখেন স্পেকট্রাম 10 যেটা ছিল আমরা একটু আগে যেটা দেখলাম 10% সেটার জন্য আমরা কি করলাম এম নিলাম যেটা কি হবে মোস্ট 10টা মানে প্রথম 10টা যেটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট 10 মোস্ট ফ্রিকোয়েন্ট ওখানে অনেকগুলো ছিল কিন্তু এখানে আমাদের 10 মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে যে এই 10টা। এদের ভিতরে আমরা এখানে এদের অ্যামিনো অ্যাসিডের নাম্বার লিখলাম আর এটা হচ্ছে যে একটা নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড 145। ঠিক আছে, তো এদের ভিতরে যদি আমরা হিসাব করে দেখি তাহলে অ্যালগরিদমটা রান করলাম, এখন লিডারবোর্ড অ্যালগরিদমটা রান করলাম, রান করার পর দেখা যায় যে এখন এটা অ্যাকচুয়াল আনসার দিচ্ছে। ঠিক আছে, এখন এখানে হচ্ছে যে স্পেকট্রাম 25% যেটা আছে সেটাতেও কিন্তু এখন কনভলিউশন সাইক্লোপ্যাপটাইড সিকোয়েন্সটা অ্যাকচুয়াল আনসারটা দিতেছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রহমতে আমরা যদি এররও থাকে তাহলে আমরা কনভলিউশন সাইক্লোপ্যাপটাইড সিকোয়েন্সটা যদি ইউজ করি অ্যালগরিদমটা যদি ইউজ করি তাহলে আমরা এরর যদি বেশি থাকে তাহলে ওটাও আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।